হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের কালকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। ঠিক আছে, তোমাদের এই পরীক্ষার সিলেবাস তোমরা একটু দেখে নাও। তোমাদের 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায়ের মধ্যে আমি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এই মুহূর্তে এই ক্লাসে আলোচনা করব। পরবর্তী অধ্যায়গুলোর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমরা সকালের দিকে একটা ভিডিও পাবা, ওটা একটু দেখে নিবা। ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষায় যথেষ্ট কমন আসবে। হ্যাঁ, দেখো আমি এই অধ্যায়ের আহ, কিছু কথা লিখে রাখছি, বলছি যে গল্পে গল্পে ও কুইজের মাধ্যমে ইতিহাস শিখি। ঠিক আছে, আমি এই অধ্যায়টার বিভিন্ন বিষয়কে বিভিন্ন গল্পে ভাগ করছি তোমাদের বোর্ড বইয়ের আলোকে। তোমাদের বোর্ড বইয়ে দেখো দেওয়া ছিল, প্রথম পার্টটাই ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এটাকে আমি গল্প নাম্বার 1-এ নির্দেশ করছি। দেখো গল্প 1 নাম্বারে কি বলছে। গল্প 1 নম্বরে বলছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি কোথা থেকে নিলাম, বা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কিভাবে হইলো। তো আমরা দেখবো, গল্পটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা, আমি বোঝাই বলার চেষ্টা করতেছি। দেখো, 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে, কারণ এই অধ্যায়ের শুরুটাই হচ্ছে 1970 সালের নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঠিক আছে, 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে আওয়ামী লীগ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ বিজয়ী দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানি সামরিক শাসনচক্র তাদেরকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে। এ অবস্থায় 1971 সালের 3রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে। কিন্তু পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের ষড়যন্ত্রে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়। কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করায় পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে, অর্থাৎ বাংলাদেশের জনগণ। ঠিক আছে, সারা দেশে ছড়িয়ে পড়ে অসহযোগ আন্দোলন। আর এর মধ্যেই 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। 3রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্র নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয়। এমন পরিস্থিতিতে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে, যেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এক ঐতিহাসিক ভাষণ দেন। ঠিক আছে, এই ভাষণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ, শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। তার বক্তব্যের উল্লেখযোগ্য দিক ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চের এ ভাষণ থেকেই বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়, এবং বাঙালি জাতির একমাত্র লক্ষ্য হয়ে ওঠে স্বাধীনতা অর্জন। ইউনেস্কো 1917 সালে শেখ মুজিবুর রহমানের এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি, একটু মনে রাখার চেষ্টা করবা, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ, বাংলায় যেটাকে বলা হয় বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝছো। এখানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আলোচনা করছি। আমি যে গল্পটা বলছি, দরকার হলে একটু পজ করে বারবার একটু গল্পটা শুনবা, কথাগুলো শুনবা, তারপরে এই প্রশ্নগুলোর অ্যান্সারে আসবা। দেখো, 1 নম্বরে আমি বলছি, কত সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি বলছি 1970 সালে। প্রথম কথাটিই ছিল 1970 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে বলা আছে, পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী দলের নাম কি। আমি বলছিলাম সেখানে আওয়ামী লীগ। ঠিক আছে, এরপরে 3 নম্বরে দেখো বলা আছে, কে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। এখানে বলা আছে সামরিক শাসক, প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া খান। এরপরে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়, বলা আছে 3রা মার্চ 1971 সালে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, জাতীয় অধিবেশনটি স্থগিত করা হয় কত তারিখে। স্থগিত করা হয় হচ্ছে 1 মার্চ 1971 সালে।
অসহযোগ আন্দোলনের ডাক দেন কি? অসহযোগ আন্দোলনের ডাক দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসহযোগ আন্দোলন শুরু হয় কত তারিখে? এই অসহযোগ আন্দোলনটি শুরু হয় 2রা মার্চ 1971 সাল, অর্থাৎ 2 মার্চ। কেন অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়? অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল যে কোনো রকম আলোচনা ছাড়াই পূর্ব নির্ধারিত যে জাতীয় অধিবেশন ছিল 3রা মার্চ, সেই অধিবেশনটি স্থগিত ঘোষণা করা হয়। এই কারণেই এই অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, আর এই কারণেই 2রা মার্চ হচ্ছে শুধু ঢাকায় হরতাল হয়, আর 3রা মার্চ হচ্ছে গোটা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে হরতাল হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পিপিপি এর পূর্ণরূপ কি? এই পিপি এর পূর্ণরূপ হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন? ছিল হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। এরপরে আসি পরের কোশ্চেন 11 নম্বর, স্বাধীন বাংলাদেশের পতাকা কোথায় প্রথম উত্তোলিত হয়? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে 12 নম্বরে আসি, স্বাধীন বাংলাদেশের পতাকা কত তারিখে প্রথম উত্তোলিত হয়? এটা হচ্ছে 2 মার্চ। 13 নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন বা কার নেতৃত্বে উত্তোলিত হয়? এটা হচ্ছে আসম আব্দুর রব, ছাত্র সমাজের নেতৃত্বে, হ্যাঁ, ছাত্র সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব এই জাতীয় পতাকাটি উত্তোলন করেন। কত তারিখে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হচ্ছে 3 মার্চ 1971 সালে। কোথায় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? এটা হচ্ছে পল্টন ময়দানের সমাবেশে। কে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন? একটু মিস্টেক হয়েছে, কে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন? ঠিক আছে, এখানে হবে করেন। এটা হচ্ছে ছাত্র নেতা শাহজাহান সিরাজ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শেখ মুজিবুর রহমান কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন? এটা 7ই মার্চ 1971 সালে। শেখ মুজিবুর রহমান কোথায় ঐতিহাসিক ভাষণ দেন? এটা হচ্ছে রমনা রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। কত সালে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 2017 সালে, যেটার ইংরেজি নাম হচ্ছে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। আশা করি তোমরা অবশ্যই এই 19টি কোশ্চিন ওই গল্প শুনে শুনে পারবো। ওই গল্পের প্রত্যেকটি লাইন থেকে এই 19টি কোশ্চিন তৈরি করা। আশা করি তোমাদের উপকারে আসবে। অনেক প্রশ্নই তোমরা এখান থেকে কমন পাবা এবং সৃজনশীল লিখতেও তোমাদের সহায়তা করবে এই বিষয়গুলো। আসি গল্প 2-এ। গল্প 2-এ বলছে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। তো এই স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রায় আমরা যে বিষয়টি একটু শুনবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, যেন পরের কোশ্চেনগুলো তোমরা নিজেরাই শুনে শুনে মনে রাখতে পারো। তো এখানে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হয়েছিল 1971 সালে 17ই মার্চ। আমরা ওইখানে যেখানে শেষ করছি তারপরের ঘটনা। 1971 সালের 17ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা করেন। ঠিক আছে, এরপরে আসি 25শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের বর্বরতম গণহত্যার শিকার হয় বাঙালি জাতি। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো 25শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মনে রাখবা, পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালায় এবং গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চের রাত কালো রাত্রি নামে চিহ্নিত করা হয়েছে। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক আছে, এই হলো তোমাদের হচ্ছে দ্বিতীয় গল্প নাম্বার 2। এখানে বলা হচ্ছে 17ই মার্চ থেকে পরের ঘটনা। আমরা তার আগের ঘটনা জানি যে ওইখানে আমরা দেখলাম 7ই মার্চের কি হইলো, 7ই মার্চের ঐতিহাসিক একটি ভাষণ হইলো। এই ভাষণের পরে
আমাদের যে এখানে নাম পড়লাম আমরা ইয়াহিয়া খান, তিনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। এই ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের আন্দোলন দেখে ভয় পায়, এবং ভয় পায় তিনি হচ্ছে ঢাকায় আসে। ঠিক আছে, তো ঢাকায় আসে, বঙ্গবন্ধুর সাথে তিনি বৈঠকে বসেন, কিন্তু কোনোভাবেই তিনি সফলতা পাচ্ছিলেন না। এই কারণে ওই বঙ্গবন্ধুর সাথে আলোচনা করার জন্য ইয়াহিয়া খানের সাথে জুলফিকার আলী ভুট্টো যোগ দেন। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এর পরবর্তী ঘটনা তো আমি তোমাদেরকে বললামই। এখন আমরা এই স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রার যে আমরা গল্পটা শুনলাম, এই গল্পের আলোকে আমরা নিজের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। বলছে কত তারিখে অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয়? এটা হচ্ছে 17ই মার্চ 1971 সালে। ঠিক আছে, কে অপারেশন সার্চলাইটের নীল নকশা করেন? বলছে টিক্কা খান ও রাও ফরমান আলী। কার নেতৃত্বে বা নির্দেশনায় পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে? বলা আছে ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চের রাতকে কি হিসেবে চিহ্নিত করা? এটা হচ্ছে কালরাত্রি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কত তারিখে করা হয়? এটা হচ্ছে 26শে মার্চ 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে করেন? এটাকে উত্তর বলতে হবে মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোথা থেকে দেওয়া হয়? এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মেজর জিয়াউর রহমান কার পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন পরবর্তীতে? বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমরা এই তথ্যগুলো দেখলাম ওই 2 নম্বর গল্পতে। আমরা এর থেকে আরো কিছু নোট শিখবো। নোটে বলা আছে 11ই মার্চ 2017 সালে বাংলাদেশের জাতীয় সংসদে 25শে মার্চের কালো রাত্রির দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, এরপরে আমরা আসব গল্প 3, যেটা হচ্ছে মুজিবনগর সরকার, যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো মনে রাখার একটু চেষ্টা করবে, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দাও। বলছে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার উদ্দেশ্যে 1971 সালের 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়, যা ইতিহাসে মুজিবনগর সরকার নামেই পরিচিত। খুবই ইম্পর্টেন্ট কথা। বলছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন ছিল একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার, মনে রাখার চেষ্টা করবা, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে অর্থাৎ আমের বাগানে শপথ গ্রহণের মাধ্যমে এ সরকারের কার্যক্রম শুরু হয়। 17ই এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। মূলত 1970 এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠিত হয়। এ সরকারই মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন এবং মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে এ সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজতর করে তুলেছিল। এ সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আশা করি গল্পটি বুঝছো। এটা হচ্ছে মুজিবনগর সরকার নিয়ে গল্প। তো এরপরে আমরা দেখি মুজিবনগর সরকারের আরো কিছু এক্সট্রা তথ্য আমরা এখান থেকে পড়বো। দেখো 1 নাম্বার, কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়? প্রথম কোশ্চেন হচ্ছে, উত্তর হচ্ছে 10ই এপ্রিল 1971। মুজিবনগর সরকারের অন্য নাম কি? মুজিবনগর সরকারকে বলা হয়তো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। মুজিবনগর সরকার কেন গঠন করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ক্ষয়ে আসতে পারে, ব্যাখ্যা চাইতে পারে। তো তোমরা এইটুকু যদি দিতে পারো তো 1 মার্ক তো অবশ্যই পাবে, একটু বাড়াই সাড়াই লিখতে হবে। বলছে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার উদ্দেশ্যে এই সরকার গঠন করা হয়। এটা একবারে সঠিক উত্তর। 4 নম্বরে আসি, মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে? এটা হচ্ছে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল গঠিত হয় এবং 17 এপ্রিল তারা শপথ গ্রহণ করে। কাদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় বা অস্থায়ী সরকার, বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়? এটা হচ্ছে
1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়েই এই সরকার গঠন করা হয়। 7 নম্বর কোশ্চেনে আসি, মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা উত্তর হচ্ছে 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়? এটা হচ্ছে 3টি। কাদের কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজতর করে তুলেছিল? এটা হচ্ছে মুজিবনগর সরকার। ঠিক আছে, এরপর 9 নম্বরে আসি, মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ অর্থাৎ মুজিবনগর সরকার যে গঠন করা হলো 17 তারিখে তারা শপথ গ্রহণ করলো, কে কি কোন পদে ছিল সেগুলো এখানে দেওয়া আছে। দেখো সুন্দর করে, অবশ্যই ভালো করে পড়ে নিবা, অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বলছে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এম কামারুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এরপর আরো কিছু তথ্য ছিল। 10 নম্বর হচ্ছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম কি কি? অর্থাৎ এই সরকার সরকারকে উপদেশ দেওয়ার জন্য বা কিছু নির্দেশনা দেওয়ার জন্য 6জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। ছয়জন উপদেষ্টা ছিল। এই 6জন উপদেষ্টার নাম এবং তারা কোন দল থেকে দলের নেতা ছিল সেগুলো এখানে দেওয়া আছে। উপদেষ্টার নাম প্রথম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ভাসানী ন্যাপের নেতা। অধ্যাপক মোজাফফর আহমেদ, তিনি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি অর্থাৎ মুজফ্ফর নেপে। কমরেড মনি সিং ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা। শ্রী মনোরঞ্জন ধর ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা। তাজউদ্দিন আহমেদ ছিলেন আওয়ামী লীগের এবং খন্দকার মোস্তাক আহমেদও ছিলেন আওয়ামী লীগের। আশা করি অবশ্যই প্রশ্নগুলো বুঝতে পারতেছ। এরপরে আমরা আসি 11 নম্বর কোশ্চিন, বলছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? এখানে আছে কর্নেল এম.এ.জি. ওসমানী। তারপরে কিছু নোট দেওয়া আছে, দেখো নোটে বলছে 1 নম্বরে মুজিবনগর সরকারের বিশেষ দ্রুত হিসেবে কাজ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার নৈবর্ত থেকে আসে। পরের নোটটি হচ্ছে উপদেষ্টা কমিটি গঠন করা হয় সরকারকে উপদেশ এবং পরামর্শ প্রদানের জন্য। এই যে আমরা দেখলাম 6জন উপদেষ্টা, এই উপদেষ্টাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছিল সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য। ঠিক আছে, এরপরে আমরা আসি গল্প 4-এ। গল্প 4-এ বলা আছে কি, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি, গল্পগুলো বলতেছি, এইগুলা যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই তোমাদের কখ তো হবেই হবে, গহগুলা লিখারও তোমরা অনেক তথ্য পাবা। দেখো আমি বলতেছি গল্প 4, মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের কি কি ভূমিকা ছিল। 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণ, নিরস্ত্র মানে হচ্ছে তাদের অস্ত্র ছিল না, এই ধরনের জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি এবং অবাঙালিরাও অংশগ্রহণ করে। এ যুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল এদেশের জনগণ। খুবই ইম্পর্টেন্ট কথা। তাই যুদ্ধ শুরু হলে ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের সাধারণ জনগণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয়। 26শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। খুব ইম্পর্টেন্ট কথা, 26শে মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হতো। পত্র পত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর প্রচার, দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা, নাটক পরিবেশন, কথিকা ও অত্যন্ত জনপ্রিয় 2টি অনুষ্ঠান ছিল, যার নাম হচ্ছে একটি চরমপত্র এবং আরেকটি হচ্ছে জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছে। এসব অনুষ্ঠান রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক শক্তি ধরে রাখতে সহায়তা করেছে, সাহস জুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দূরদমনীয় করেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান, যুদ্ধ সংক্রান্ত তথ্য সরবরাহ এবং আহতদের সেবা করে নারীরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবার এদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। এই যে গল্পগুলো পড়তেছি এগুলো তোমাদের বইয়ে লেখা, ঠিক আছে? এই বইয়ে লেখা থেকে একটু শর্ট করে আমি এখানে বলার চেষ্টা করতেছি। এরপরে আমরা আসি এই গল্প, অর্থাৎ গল্পটির 4 নাম্বার গল্প। গল্পটির নাম হচ্ছে মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। এখান থেকে আমি কিছু প্রশ্ন লিখে রাখছি, দেখো তো তোমরা পারো কিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করে? সবাই অংশগ্রহণ করছিল, যে সর্বস্তরের বাঙালি ও অবাঙালি জনগণ। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কারা ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাংলাদেশের জনগণ। 3 নম্বরে আসি, মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা প্রশংসনীয় ছিল? এখানে ছিল শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবদান। কত তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করা হয়? এটা হচ্ছে 26শে মার্চ। 5 নম্বরে আসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো? এটা হচ্ছে মুজিবনগর সরকারের। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন জনপ্রিয় 2টি অনুষ্ঠানের নাম কি? নাম হচ্ছে, একটা চরমপত্র আর এটা হচ্ছে জল্লাদের দরবার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, নোট। এবার আমি নোটে বলছি, ছাত্র সমাজ, নারী ও গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, ছাত্র সমাজের ভূমিকা তোমরা অবশ্যই বই থেকে ডিটেলসে পড়ে নিবা। নারীর ভূমিকা, এরপরে যে গণমাধ্যমের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট। এই 3টি জিনিসের, ছাত্র সমাজ, নারী এবং গণমাধ্যমের ভূমিকাগুলো খুবই ভালো করে বোর্ড বই থেকে পড়ে নিবা, তাহলে অবশ্যই গ ঘ লিখতে তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? কিছু তথ্য তোমরা এক্সট্রা পাবা। এরপর আসি গল্প 5, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা। বিভিন্ন দেশ, কে কোন দেশ কি ধরনের ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধে রাখছে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? বলছে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব বিশ্ব বিবেককে নাড়া দেয়। বিভিন্ন দেশ নিন্দা, প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে। প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায়। ভারত লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধাদের অস্ত্র, সরঞ্জাম এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যৌথ কমান্ড গড়ে তোলে। খুবই ইম্পর্টেন্ট কথা। এছাড়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিল, যেটির বর্তমান নাম হচ্ছে রাশিয়া। দেশটি জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশের বিরোধী কোনো বিল নিরাপত্তা পরিষদে পাশ হতে দেয়নি। ভেটো শব্দের অর্থ আমি মানি না, ঠিক আছে? অবশ্যই কথাটা মনে রাখবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল, অর্থাৎ বর্তমান আমেরিকা, তারা হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল। তবে মার্কিন জনগণ ও কতিপয় প্রভাবশালী সিনেট সদস্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী ভূমিকা রেখেছিল। বিশ্ব ইতিহাসে 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 3 লাখ মা বোনের সম্ভ্রমহানি ও 30 লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ লাভ করে একটি পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশের এবং পূর্ণ হয় বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা। তো আমরা এখানে দেখলাম মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা। এখানে দেখলাম কয়েকটি দেশের নাম, 3টি দেশের নাম। একটা হচ্ছে ভারতের নাম দেখলাম, ভারত হচ্ছে সরাসরি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের প্রথম থেকে সমর্থন করে আসছিল, ঠিক আছে? এরপরে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে রাশিয়া বলতেছি, রাশিয়ারাও আমাদেরকে সমর্থন করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমর্থন না করে পাকিস্তানের পক্ষে কথা বলছিল। এবার আমরা এই গল্প 5-এর কিছু প্রশ্নে আসি। বলছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ সরাসরি সমর্থন করেছিল বাংলাদেশকে? এটা হচ্ছে ভারত। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কি গড়ে তোলা হয়? যৌথ কমান্ড, যার ফলেই পরবর্তীতে স্বাধীনতা আসে।
কোন দেশ জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে? সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কত তারিখে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে? সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। এটা হচ্ছে আমাদের ঘটনা। 16ই ডিসেম্বর কারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল? সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল? এটা হচ্ছে 9 মাস। 8 নম্বর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে কত মানুষ আত্মদান করেছিল? 30 লাখ মানুষ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান দেশ, স্বীকৃতি দানকারী, এখানে হয়তো স্বীকৃতি দানকারী দেশ, স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশকে ভারত আনুষ্ঠানিকভাবে কবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে 6ই ডিসেম্বর। কতজন সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল? 93,000 সৈন্য নিয়ে। কার কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল? সেটা হচ্ছে যৌথ বাহিনীর কাছে। পাকিস্তানের কোন জেনারেল যৌথ বাহিনীর কাছে 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল? জেনারেল A.K. নিয়াজি। এরপর আমরা কিছু নোট পড়বো। নোটে বলছি ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী, খুবই ইম্পর্টেন্ট এই নোটটি। ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন পণ্ডিত রবি শঙ্কর ও আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি এবং দান সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কনসার্ট ফর বাংলাদেশ, খুবই ইম্পর্টেন্ট কথা, কনসার্ট ফর বাংলাদেশ নামে একটি কনসার্ট করে। এটি 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কথা, 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়। জর্জ হ্যারিসন ছিলেন বিংশ শতাব্দীর অত্যন্ত জনপ্রিয় গায়ক। তার ব্যান্ড দলের নাম হচ্ছে বিটলস। আমরা পরবর্তী নোটটি দেখি। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় 2016 সালে। এই আমরা 5টা গল্প দেখলাম। সম্পূর্ণ অধ্যায় আমি এইভাবে শেষ করছি। এরপরে দেখো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখবো যেগুলো না জানলেই না। 1 নম্বর প্রশ্ন বলছে মুক্তি ফৌজ কাকে বলে? এখানে উত্তর হচ্ছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত নিয়মিত বাহিনীকে মুক্তি ফৌজ বলা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, বাঙালি সামরিক অফিসার যারা চাকরি করত এবং সৈন্য যারা ছিল এদেরকে নিয়ে একটি বাহিনী গঠন করা হয় যেটির নাম হচ্ছে মুক্তি ফৌজ। এরপরে আসি 2 নাম্বার, গণযুদ্ধ কাকে বলে? গণযুদ্ধ বা জনযুদ্ধ কাকে বলে? যে যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে তাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলে। জল্লাদের দরবার আর চরমপত্র কি? বলছি মুক্তিযুদ্ধকালীন জল্লাদের দরবার ও চরমপত্র হলো মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে M.R. আখতার মুকুল, খুবই ইম্পর্টেন্ট কথা, M.R. আখতার মুকুলের উপস্থাপিত অর্থাৎ M.R. মুকুল এই চরমপত্র এবং হচ্ছে জল্লাদের দরবার অনুষ্ঠানগুলো উপস্থাপনা করত। উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে প্রচারিত একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল। অর্থাৎ এই চরমপত্র এবং জল্লাদের দরবার কে উপস্থাপন করত? M.R. আখতার মুকুল। পরবর্তী 4 নাম্বার কোশ্চেনে আসি, যৌথ কমান্ড কি? বলছে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যে কমান্ড গঠন করা হয় তাকে যৌথ কমান্ড বলে। পরবর্তী আমি কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে রাখছি। এই অনুধাবন প্রশ্নগুলো তোমরা গাইড দেখে দেখে সুন্দর করে পড়ে যাবা। এগুলা থেকে 100% প্রশ্ন কমন আসবে। বলছে 25শে মার্চের রাতকে কালো রাত্রি বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন? আমি এখানে সংক্ষিপ্ত আকারে একটা প্রশ্ন বলে দিয়েছিলাম যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন। এরপরে তোমরা ডিটেলস একটু দেখে নিবা গাইড থেকে। এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসছিল। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, এরপরে ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো। এইগুলো তোমাদের 7টা, এখানে অনেকগুলো প্রশ্ন, 7, 8, 9টা প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু গাইড থেকে দেখে নিয়ে যাবা পরীক্ষায়, যেন অবশ্যই লিখতে পারো। তো এগুলো থেকে 100% প্রশ্ন আসবে, হয় একটা নতুবা 2টা প্রশ্ন এখান থেকে আসতে পারে, 3টিও আসতে পারে। তো আশা করি তোমাদের এই অধ্যায়টি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর
যদি বুঝতে না পারো তাহলে আরেকবার করে দেখে নেওয়ার চেষ্টা করবা। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আম, তথ্যটি জানার জন্য লিখে দিবা। আমি চেষ্টা করব তোমাদের তথ্য সঠিক উত্তর দেওয়ার জন্য। এরপরে পরবর্তী অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমি সব আলোচনা করব না এইভাবে। পরবর্তী অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আরেকটি ভিডিও করে সকালের দিকে দিয়ে দেবো, তোমরা পরীক্ষা দেওয়ার আগে একটু দেখে যাবা। আশা করি ওইখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবা, নতুবা গ খ লিখার অনেক ধরনের আইডিয়া পাবা। আশা করি তোমাদের ওই ভিডিওটি এবং এই ভিডিওটি উভয় ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে বা যদি কোনো উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।